আমরা মডেল স্কুলে অধ্যয়নরত দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের স্নেহ এবং অভিভাবকদের সালাম জানিয়ে আমি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি ক্লাস শুরু করতে যাচ্ছি। ইংরেজি ক্লাসের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে। প্রথম কাজ যেটা সেটা হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম প্রশ্নটা রয়েছে হাউ মেনি ডটস আর ইউজ টু ড্র দ্য জিপ ইন পেজ 19। তোমরা তোমাদের ইংরেজি বই খুললে দেখতে পাবে 19 নং একটা পৃষ্ঠা রয়েছে। 19 নং পৃষ্ঠার মধ্যে তোমরা এখানে একটা জিপের ছবি দেখতে পাচ্ছ। সেই জিপটা দেখো, এখানে যে একজন লোক জিপটা চালাচ্ছে এবং সেখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এভাবে কিছু বিন্দু দেওয়া রয়েছে। এই বিন্দুর সংখ্যা কত? 13টা বিন্দু, 13টা ডট রয়েছে। তাহলে এই প্রশ্নটি করা হচ্ছে যেখানে যে হাউ মেনি ডটস আর ইউজ টু ড্র দ্য জিপ ইন পেজ 19। 19 নং পৃষ্ঠার জিপটি আঁকতে মোট কতটি বিন্দুর প্রয়োজন? তাহলে এখন এই অ্যান্সারটা কি হচ্ছে? অ্যান্সার 13। অ্যান্সার কি হচ্ছে? 13। তো 13 এখানে হবে হাউ মেনি উঠে যায় 13, ডট তো ডট আছে এখানে, ডটস 13 ডটস। কেন ডটস হলো এখানে? যেহেতু সংখ্যাটা একের অধিক সেদিন এখানে ডটস হলো। 13 ডটস আর ইউজ টু ড্র, যাহা আছে তাই 13 ডটস আর ইউজ টু ড্র দি জিপ ইন পেজ 19। একদম সোজা উত্তর, খালি হাউ মেনি উঠে যায় 13 লিখে দিলে চলবে, আর সব ওরকমই থাকবে, প্রশ্ন মতো উঠাই দিল। 13 ডটস আর ইউজ টু ড্র দ্য জিপ। 13 dots are used to draw the jeep in page 19. 13 dots are used to draw the jeep in page 19 অর্থটা হচ্ছে 19 নং পৃষ্ঠার জিপটি আঁকতে 13টি বিন্দু ব্যবহৃত হয়েছে। 19 নং পৃষ্ঠার জিপটি আঁকতে 13টি বিন্দু প্রয়োজন হয়েছে। 13 dots are used to draw the jeep in page 19। এবার আছে 2 নম্বর প্রশ্ন, why does the farmer want to be rich? কেন কৃষক ধনী হতে চায়? তোমাদের বইয়ে যদি এভাবে উত্তর দেওয়া নেই, একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে যে আমরা ঘটনাটা যদি পড়ি তাহলে বুঝতে পারবো যে কৃষক আসলে গরিব ছিল। সে প্রতিদিন তার একটা সুন্দর একটা রাজহংসী, সোনার একটা রাজহংসী ছিল, সোনার ডিম পাড়া রাজহংসীটি প্রতিদিন একটু ডিম পারতো, সেটি সে বাজারে বিক্রি করতো, বিক্রি করে সে সুখে সংসার চালাতো। এখন এই গল্প থেকে বোঝা যায় যেহেতু সে গরিব ছিল তাই তার অভাব পূরণের জন্যই তার একটা ব্যবস্থা হয়ে গেছিলো এবং সেটি সোনার ডিম একটা পাচ্ছিল। তাহলে কি, যে কেন সে ধনী হতে চায় বা কেন তিনি ধনী হতে চান, যেটাই বলো। তাহলে এখন তিনি গরিব ছিলেন তাই তিনি ধনী হতে চান। তাহলে অ্যান্সারটা দুভাবে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে অ্যাজ দি ফার্মার ওয়াজ পুয়ার সো হি ওয়ান্টস টু বি রিচ, অথবা দি ফার্মার ওয়াজ পুয়ার সো হি ওয়ান্টস টু বি রিচ। তাহলে the farmer was poor, কৃষক গরিব। দি ফার্মার, এই সেন্টেন্সটা রয়েছে মূলত প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ তোমরা প্রেজেন্ট টেন্স তো কমই বুঝবে, তারপর বলি এখানে যেহেতু ডাজ দিয়ে আছে এখানে সঙ্গত কারণে দি ফার্মার ওয়ান্টস হবে
the farmer wants to be rich. The farmer wants to be rich. কৃষক ধনী হতে চায় because 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 কারণ BECAUSE because he is poor. The farmer wants to be rich. কৃষক ধনী হতে চান because he is poor কারণ তিনি গরিব। তাহলে এই সেন্টেন্সটা লেখার আরও কিছু উপায় রয়েছে, তোমাদের কাছে জটিল হতে পারে। সেটা হচ্ছে যে অ্যাজ দি ফার্মার ইজ পুয়ার হি ওয়ান্টস টু বি রিচ। যেহেতু কৃষক ধনী তিনি ধনী হতে চান, যেহেতু কৃষক গরিব তিনি ধনী হতে চান। তাহলে কী হতে পারে? দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ বিকজ হি ইজ পুয়ার। এভাবে লেখা যেতে পারে কৃষক ধনী হতে চান কারণ তিনি গরিব। অথবা অ্যাজ দি ফার্মার ইজ পুয়ার, আমি লিখে দেখাচ্ছি এখানে, পরে হয়তো অ্যাজ দি ফার্মার ইজ এরকম দিকে লেখে অ্যাজ দি ফার্মার ইজ পুয়ার হি, অ্যাজ দি ফার্মার ইজ পুয়ার যেহেতু কৃষক গরিব, সো হি ওয়ান্টস WANTS ওয়ান্টস, লিখে দেখাচ্ছি শুধুমাত্র সো হি ওয়ান্টস টু বি রিচ। যাই হোক, এখানে জায়গা নেই, আরও আছে এখানে। সেটা হচ্ছে on account of the poverty of the farmer, কৃষকের দারিদ্রতার কারণে হি ওয়ান্টস টু বি রিচ। তোমাদের জন্য কঠিন হয়ে জটিল হবে। তোমাদের যখন আমরা লাইভ ক্লাস দেখাবো, যখন ক্লাসে উপস্থিত হবে, তখন যদি কোনো দিন স্মরণ করে দাও আমরা সেটা লিখে দেখাবো। কিন্তু আপাতত এগুলো লিখে দেখাচ্ছি না, তখন জটিল হবে এই জন্য। তাহলে আমি বললাম যে এটা একভাবে নয়, কয়েকভাবে লেখা যেতে পারে। অ্যাজ দি ফার্মার ইজ পুয়ার, যেহেতু কৃষক গরিব, সো হি ওয়ান্টস টু বি রিচ, সুতরাং তিনি ধনী হতে চান। অথবা অন অ্যাকাউন্ট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতার কারণে হি ওয়ান্টস টু বি রিচ, তিনি ধনী হতে চান। আর সাদামাটা হলো দি ফার্মার ওয়ান্টস টু বি রিচ, কৃষক ধনী হতে চান বিকজ হি ইজ পুয়ার, কারণ তিনি গরিব। যাই হোক, এবার তোমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াই ডাজ দি ফার্মার কিল দ্য গুজ? কৃষক কেন রাজহংসকে হত্যা করেন? কেন করেন? কৃষক রাজহংসকে হত্যা করেন সবগুলো ডিম একসঙ্গে পাওয়ার জন্য। তাহলে দি ফার্মার, অবশ্যই কিলটা এখানে কিলস হয়ে যাবে, ডাজ দিয়ে প্রশ্ন করা আছে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব ডাজ আছে, তাহলে এখানে কিলস হবে। দি ফার্মার কিলস দ্য গুজ, কৃষক রাজহংসকে হত্যা করে টু গেট kills the goose to get the farmer kills the goose to get all the eggs at a time. অ্যাট এ টাইম মানে কি? অ্যাট এ টাইম একটা ইংরেজিতে বলে এটাকে প্রভার্ব ফ্রেজ, আইডমিক, অর্থাৎ এটা একটা বাগধারা। অ্যাট এ টাইম, একসাথে। তাহলে দি ফার্মার কিলস দ্য গুজ, কৃষক রাজহংসকে হত্যা করেন টু গেট অল দি এগস অ্যাট এ টাইম। টু গেট মানে পেতে, পাওয়ার জন্য, পাওয়ার উদ্দেশ্যে। তাহলে টু গেট অল দি এগস অ্যাট এ টাইম, সবগুলো ডিম একসঙ্গে পাওয়ার জন্য, একত্রে পাওয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম প্রকিউর করার জন্য, যেটা বলা হচ্ছে কৃষক রাজহংসকে হত্যা করেন। তাহলে দি ফার্মার কিলস দ্য গুজ টু প্রকিউর অল দি এগস অ্যাট এ টাইম। টু প্রকিউর, টু কালেক্ট, টু গেট, এই ইংরেজিগুলো এখানে ব্যবহার করা যাবে। তাহলে টু কালেক্ট, টু প্রকিউর অথবা টু গেট, তোমাদের জন্য সহজ ইংরেজি, টু গেট অল দি এগস অ্যাট এ টাইম, সবগুলো ডিম একসঙ্গে পাওয়ার জন্য কৃষক রাজহংসকে হত্যা করে।
আচ্ছা, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মোরাল অফ দি স্টোরি ইজ? হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য মোরাল অফ দি স্টোরি ইজ? গল্পটির নীতিকথা তুমি কি বলে মনে করো? আসলে এই গল্পটি কী শেখানো হলো, এটা নীতিকথাটা কি, এটা শিক্ষণীয় বিষয়টা কি, সেটা এখানে লিখতে হবে। তাহলে আমরা গল্পটা আগাগোড়া পড়লে বুঝতে পারবো এটাই, যে কৃষক তার রাজহংসীর পেট থেকে প্রাপ্ত ডিম বিক্রি করে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার চালাচ্ছিল। কিন্তু কৃষকের মনে হলো যে যদি রাজহংসীকে হত্যা করা যায় আর সবগুলো ডিম একসঙ্গে পাওয়া যায় তাহলে কী হবে? তাহলে সে ওই কৃষক রাতারাতি ধনী হতে পারবে, যেটা বলে ইংরেজিতে ওভারনাইট, অতি দ্রুত বড়লোক হতে পারবে। এরকম একটা ভ্রান্ত ধারণা থেকেই কৃষক রাজহংসীটিকে হত্যা করে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে কৃষক অতি লোভ করলো, লোভের কারণে সে রাজহংসীটি হারালো এবং তার সবই সে হারিয়ে ফেললো, তার আমও গেল ছালাও গেল, অর্থাৎ অতি লোভে তাঁতি নষ্ট। তাহলে আমরা এটা বলতে পারি যে হোয়াট ডু থিঙ্ক দ্য মোরাল অফ দি স্টোরি ইজ? আমরা যদি শর্ট করে লিখি তাহলে লিখব কি, GRASP, গ্রাফস অল লস অল, গ্রাফস অল লস অল। অতি লোভে তাঁতি নষ্ট, অতি লোভে তাঁতি নষ্ট, গ্রাফস অল লস অল, অতি লোভে তাঁতি নষ্ট। অর্থাৎ অতি লোভ করতে গিয়ে কৃষক তার সবই হারিয়েছে, সর্বশান্ত হয়েছে, এরকম হলে অর্থটা। এটাই এই গল্পটার শিক্ষণীয় কথা। এটা শর্টকাটে এভাবে লেখা যায়। এবার তোমাদের জন্য 2 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইংরেজি করার জন্য দেওয়া রয়েছে, বাংলা দেওয়া আছে, ইংরেজি করতে হবে। তাহলে প্রথম যে বাংলাটা, আমি কফি পান করি। এর আগে তোমরা শিখেছিলে যে আমি চা পান করি, আমি ঔষধ সেবন করি, এরকম আমি পানি পান করি। কফি যদি হয় তখন আই টেক COFFE, কফি। ড্রিঙ্ক না বলে টেক ব্যবহার করবে, যেহেতু এটা ইংরেজি শব্দ, ইংরেজি এরকম শব্দ ব্যবহার করে এসেছেন। আই টেক কফি, আই টেক টি, আই টেক মেডিসিন, এগুলোর ক্ষেত্রে। আর যখন পানি হবে, দুধ হবে, তখন আই ড্রিঙ্ক মিল্ক, যখন পানি হবে আই ড্রিঙ্ক ওয়াটার, দুধ হলে আই ড্রিঙ্ক মিল্ক, এরকম হবে। আই ড্রিঙ্ক পেপসি, আই ড্রিঙ্ক কোকাকোলা, আই ড্রিঙ্ক 7 আপ, ইত্যাদি ইত্যাদি। এবার 2 নম্বরটা রয়েছে বাগানটি ফুলে পরিপূর্ণ। এর আগে শিখেছিলাম, আমার মনে আছে যদি ভুল না করি, বাগানটি গোলাপ ফুলে পরিপূর্ণ বা গোলাপে পরিপূর্ণ। এটা হবে দি গার্ডেন ইজ ফুল অফ মানে পরিপূর্ণ, ফুল অফ মানে পরিপূর্ণ, ভর্তি। দি গার্ডেন ইজ ফুল অফ FLOWERS, flowers. The garden is full of flowers. বাগানটি ফুলে পরিপূর্ণ মানে ফুলে ভর্তি। The garden is full of flowers. বাগানটি গোলাপে পরিপূর্ণ। The garden is full of roses. আর এটা যেহেতু ফুলে শুধুমাত্র, the garden is full of flowers, বাগানটি ফুলে পরিপূর্ণ। তোমার বাবা কি একজন শিক্ষক? এটার আগে তোমাকে জানতে হবে যে তোমার বাবা একজন শিক্ষক। এই কিটা উঠাই দিয়ে, প্রশ্ন উঠাই দিয়ে তোমাকে জানতে হবে এর ফাদার ইজ এ টিচার, এর ফাদার ইজ এ, আমি যখন কিটা উঠাই দেই তাহলে এখানে প্রশ্ন উঠে যাবে, দাঁড়িয়ে হবে ইউর ফাদার ইজ এ টিচার। আর যখনই আমি এখানে কি দিব, তখন এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে এবং এখানে অবশ্যই কয়দিকের কী হবে, কয়দিকের কী হবে না, যেহেতু এটা ইজ দিয়ে প্রশ্ন হবে সে কারণেই। তাহলে ইজ ইয়োর
F-A-T-H-E-R. Is your father a T-E-S-C-H-E-R teacher? Is your father a teacher? প্রশ্নবোধক। Is your father a teacher? তোর বাবা কি একজন শিক্ষক? আর যখনই এটা আমরা প্রশ্ন উঠাই দেবো, কি উঠাই দেবো, তখন হবে ইওর বড় হাতের ওয়াই দিয়ে ইওর ফাদার ইজ এ টিচার। তাহলে ওই ইজটা সামনে এনে দিলাম, প্রশ্নবোধক হয়ে গেল। এটা তোমাদের খেয়াল করতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে এরকম এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড এগুলো থাকে, ওগুলা সামনে বসিয়ে দিয়ে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করলেই ওটা ইন্টারগেটিভ হয়ে যায়, প্রশ্নবোধক হয়ে যায়। সে ধরনের একটা বাক্য ছিল আজকে, তোমার বাবা কি একজন শিক্ষক? ইজ ইউর ফাদার টিচার? এটা অনুবাদের ক্ষেত্রে। আবার যদি প্রশ্ন দিয়ে দিই একটা, যেমন এই প্রশ্ন উত্তর পর্ব রয়েছে এখানে, ইজ ইউর ফাদার টিচার? ইয়েস, কমা হি ইজ, অথবা নো হি ইজ নট, হি ইজ এ ড্রাইভার, এরকম হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে তাহলে একটা প্রশ্ন উত্তরের জন্য থাকতে পারে, একটা তোমার ট্রান্সলেশনও থাকতে পারে। জনসমাগম এড়িয়ে চলুন, কী হবে? AVOID, অ্যাভয়েড মানে এড়িয়ে চলা, অ্যাভয়েড। গ্যাদারিং, GATHERING, অ্যাভয়েড গ্যাদারিং, GATHERING, গ্যাদারিং। গ্যাদারিং মানে হচ্ছে জনসমাবেশ, জনসমাগম, অর্থাৎ জটলা পাকানো। এটা হচ্ছে একসঙ্গে জটলা করা, জটলা পাকানো, এটি হচ্ছে গ্যাদারিং। মানে সেটা ক্রাউডও বলা হয়ে থাকে সেটাই, অর্থাৎ একসঙ্গে অনেকেই আমরা অনেক বলি যে ওখানে একটা গ্যাদারিং করতেছে, কয়েকজন গ্যাদারিং করছে। গ্যাদারিং মানে হচ্ছে যেখানে কয়েকজন মিলে একসঙ্গে জটলা পাকানো, সেটি হচ্ছে যে অ্যাভয়েড গ্যাদারিং, জনসমাগম, জনসমাবেশ এড়িয়ে চলুন, যেখানে লোকজন থাকবে সেখানে এড়িয়ে চলুন। বর্তমান প্রেক্ষাপটে ইংরেজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের বলাই হচ্ছে সবসময় বাসায় অবস্থান করে, বাসায় থাকো। তাহলে বাসায় থাকা ইংরেজি কী হবে? STAY, স্টে, অবস্থান করা, অ্যাট হোম, স্টে অ্যাট হোম। স্টে অ্যাট হোম, বাসায় থাকো, বাসায় অবস্থান করো। নিরাপদ থাকুন, রিমেইন, REMAIN, রিমেইন সেফ, রিমেইন সেফ, নিরাপদ থাকুন, রিমেইন সেফ, নিরাপদ থাকুন। তাহলে দেখা যাক, আমি কফি পান করি, আই টেক কফি, COFFE, কফি। বানানটা খেয়াল করো, খুব সহজ বানান। বাগানটি ফুলে পরিপূর্ণ, দি গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। তোমার বাবা কি করেন? হোয়াট ইজ ইয়োর, ভুল হলো, তোমার বাবা কি একজন শিক্ষক? ইজ ইয়োর ফাদার এ টিচার? প্রশ্নবোধক, তোমার বাবা কি একজন শিক্ষক? জনসমাগম এড়িয়ে চলুন, অ্যাভয়েড গ্যাদারিং, অ্যাভয়েড গ্যাদারিং, গ্যাদারিং মানে জনসমাবেশ, জনসমাগম, সেটা হচ্ছে গ্যাদারিং। তাহলে যেখানে কয়েকজন একত্রে থাকে সেটাকে আমরা গ্যাদারিং বলি। ছেলেগুলি কী করছে? ছেলেটা গ্যাদারিং করছে ওখানে। যে এখন বাসায় থাকুন, বাসায় থাকো, বাড়িতে থাকো, ঘরে থাকো, গৃহে থাকো, এগুলো ইংরেজি হবে স্টে অ্যাট হোম। নিরাপদ থাকুন, রিমেইন সেফ, রিমেইন সেফ, নিরাপদ থাকুন। রিমেইন মানে থাকা, সেফ নিরাপদ, রিমেইন সেফ। যাই হোক, এবার তোমাদের জন্য একটা অনুচ্ছেদ রয়েছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ডেইলি লাইফ। ডেইলি লাইফ অর্থটা কি? ডেইলি লাইফ মানে হচ্ছে দৈনন্দিন জীবন, নিত্যকার জীবন, প্রতিদিনের জীবন। এখন তোমাদেরকে এটা যেটা লিখতে হবে অ্যান্সার দিয়ে, এখানে লিখতে হবে ইওর জায়গায় লিখতে মাই, DAIL, ডেইলি লাইফ, মাই ডেইলি লাইফ। আমার দৈনন্দিন জীবন, আমার দৈনন্দিন জীবন।
প্রথমটায় আসলে তোমরা তোমাদের সেই বই রয়েছে I get up in the morning, then I have breakfast. I get up in the morning, I wash my face, then I have breakfast. After breakfast, I brush my teeth, then I go to school. তাহলে my daily life, আমার দৈনন্দিন জীবন, I get up in the morning, M-O-R-N-I-N-G. I get up in the morning, আমি সকালে ঘুম থেকে জেগে উঠি, I wash my face, F-A-C, face. Then I have B-R-E-A-K, breakfast. I get up in the morning, আমি সকালে ঘুম থেকে জেগে উঠি, I wash my face, আমি আমার মুখমণ্ডল ধৌত করি, then I have breakfast, তারপর আমি নাস্তা খাই, after breakfast নাস্তার পরে আফটার ব্রেকফাস্ট নাস্তার পরে কমা থাকবে আই ওয়াশ না ব্রাশ হবে আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ নাস্তার পরে আমি দাঁত মাজি দেন অবশ্যই কমা থাকবে দেন আই গো টু SCHOO স্কুল। তো কী দেখা গেল আই গেট আপ ইন দ্য মর্নিং আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়াশ মাই ফেস আমি আমার মুখমণ্ডল ধৌত করি দেন আই হ্যাভ ব্রেকফাস্ট তারপরে নাস্তা খাই আফটার ব্রেকফাস্ট কমা নাস্তার পরে আই ব্রাশ মাই টিথ আমি দাঁত মাজি দেন আই গো টু স্কুল অথবা দেন না ব্যবহার করে আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু স্কুল এটা বলতে পারো তোমার ইচ্ছে করলে দি অ্যান্ড ব্যবহার করতে ফুল স্টপ হবে না এখানে এখানে কমাও হবে না আর যদি এখানে এরকম ফুল স্টপ দাও তো দেন আই গো টু স্কুল তারপর আমি বিদ্যালয়ে যাই বিদ্যালয়ে গিয়ে কী কাজকর্ম কি সেটা না বললেও চলবে তারপর কী হবে ইন দি আফটারনুন ইন দ্য afternoon in the afternoon I do my homework বিকেলে আমি আমার বাড়ির কাজ করি এবং and play with my friends. In the afternoon I do my homework and play with my friends. বিকেলে আমি বাড়ির কাজ করি এবং আমার বন্ধুদের সাথে খেলি। At night, I read and watch WATCH. I read and watch TV. WATCH. At night I read and watch TV. রাতে আমি পড়ি এবং টিভি দেখি। After DINNER dinner. After dinner after dinner 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 comma I BRUSH brush my teeth after dinner রাতের খাবারের পর রাতের খাবার খেয়ে I brush my teeth and go to
bed. After dinner, I brush my teeth and go to bed. রাতের খাবার খেয়ে আমি আমার দাঁত মাজি এবং ঘুমাতে যাই। আসলে গো টু বেড মানে এখানে কিন্তু বিছানায় যায় না বলে ঘুমাতে যেতে বলতে হবে, এটাই বাংলা। ইংরেজি গো টু বেড। খেয়াল করো অনুচ্ছেদটা কয়টা লাইন হলো? I get up in the morning, I wash my face, then I have breakfast. After breakfast, I brush my teeth, then I go to school. In the afternoon, I do my homework and play with my friends. At night, I read and watch TV. After dinner, I brush my teeth and go to bed. কয় লাইন? এখানে ফুল স্টপ একটা লাইন, 1 2 3 4 5 6 7 8টা লাইন এখানে রয়েছে। প্রত্যেকটা লাইনের অর্থ তোমাদের জানতে হবে। প্রত্যেকটা লাইনের যে শব্দগুলো আছে শব্দগুলো বাক্য তোমার জানতে হবে, তাহলে তুমি ইংরেজিতে হবে পারদর্শী, ইংরেজিতে হবে পাকা। আমি আরও একবার তোমাদের জন্য ইংরেজি এবং বাংলাগুলো করার চেষ্টা করে যাচ্ছি। মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবন বা আমার প্রাত্যহিক জীবন, আমার প্রতিদিনের জীবন, এটা অর্থ। অর্থাৎ তুমি তোমার প্রাত্যহিক বা প্রতিদিনের জীবনে কী কী করো সেটা এখানে উল্লেখ করা হয়েছে। এবং এখানে খেয়াল করবা বেশ কিছু কমা ব্যবহার হয়েছে এখানে, সেই কমাগুলো আমি আরেকবার বলে দেবো, আপাতত বাংলাতে বলে দিই। আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধৌত করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এখানে বসে একটা কমা হবে দেনের পরে। তারপরে আমি নাস্তা খাই বা সকালের নাস্তা খাই। আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পর আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, তারপর আমি বিদ্যালয়ে যাই। ইন দ্য আফটারনুন, বিকালে আই ডু মাই হোমওয়ার্ক অ্যান্ড প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বাড়ির কাজ করি এবং বন্ধুদের সাথে খেলি। অ্যাট নাইট, রাতে আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, আমি পড়ি এবং টেলিভিশন দেখি। টেলিভিশন আসলে বাংলা রয়েছে কিন্তু সেটা বাংলা ব্যবহার করি না, দূরদর্শন বাংলা। আফটার ডিনার, রাতের খাবারের পর আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, আমি আমার দাঁত মাজি এবং ঘুমাতে যাই। এবার দেখো তোমাদের কোথায় কোথায় কমা রয়েছে। দেনের পরে কমা রয়েছে, খেয়াল করবা। নাও থাকলে কমা হবে, দেন থাকলে কমা হবে। ইন দি মর্নিং কমা, ইন দি আফটারনুন কমা, আফটার ব্রেকফাস্ট কমা, অ্যাট নাইট কমা, এটা কমাগুলো তোমাকে খেয়াল করবে। এবং এই শব্দগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। এই নাও, দেন, ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, অ্যাট নাইট, এই ধরনের শব্দগুলো বলে অ্যাডভার্ব। যেখানে অ্যাডভার্ব আছে, যদি সেটা সেন্টেন্সের প্রথমে বসে তাহলে সেখানে কমা ব্যবহার করতে হবে। এটা খেয়াল রাখবা যে অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের প্রথমে থাকে তাহলে সেখানে কমা ব্যবহার করতেই হবে। তবে অ্যাডভার্ব সেন্টেন্সের শেষে বসলে কমা ব্যবহার করতে হয় না, এটা খেয়াল রাখতে হবে। যাই হোক, উপকার শিখতে পারবে। অ্যাডভার্বগুলোকে বলা হয় ফ্লোটিং ওয়ার্ডস, ভাসমান শব্দ। এগুলো সেন্টেন্সের মাঝেও থাকে, প্রথমে থাকে, শেষেও থাকতে পারে। তবে সেটা সেন্টেন্স বুঝে লিখতে হবে, প্রথমে বসলে কমা ব্যবহার করতে হবে। এবার তোমাদের জন্য রয়েছে কিছু হোমওয়ার্ক। সেটা দেখো, এখানে E1 শিটের প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠা পড়া, 2 নম্বর E2 শিটের প্রথম পৃষ্ঠা পড়া, আর E4 শিটের 2, 3, 5, 6, 11, 12 নং পড়া। এই শিটগুলো সম্পর্কে হয়তো যারা নিয়ে গেছে তারাই বুঝবে, যারা নেয়নি তারা একটু বুঝবে কম। আসলে E1, E2, E3-তে ইংরেজি 1, ইংরেজি 2, ইংরেজি 3, ইংলিশ 1, ইংলিশ 2, ইংলিশ 3, ইংলিশ 4 বোঝানো হচ্ছে এখানে, 3টা আমরা দিইনি। এই শিটগুলোর মধ্যে কিছু পড়া রয়েছে তোমাদের, সেই পড়াগুলো ইতিমধ্যে আমরা পড়িয়ে ফেলেছি। শুধু E4 শিটের কিছু পড়া একটু বাকি আছে, একটা বা 2-3টা বাকি আছে, এটা আমরা পড়িয়ে ফেলেছি। এটা জাস্ট তোমাদের একটু পড়ে দেখলে রিভিশনটা হয়ে যাবে, আর ক্লাসগুলো ফলো করলে তোমাদের এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই অনুচ্ছেদগুলো তো ভালো করে দেখবে, যেগুলো এই পর্যন্ত পড়ানো হলো। অদ্যবধি যা পড়িয়েছি এগুলো তোমার ঈদের মধ্যে তোমরা দেখবে। সামনে ঈদ অত্যাসন্ন, অতি নিকটে। তোমাদের জন্য যে পরামর্শ থাকবে, এই ঈদের মধ্যে তোমরা যেন সেই হুড়হাঙ্গাম করে, জনসমাগম এড়িয়ে চলবে, হুড়হাঙ্গাম করে বাসায় যাওয়ার চেষ্টা করবে না। তোমাদের জন্য যেটা উপদেশ, ঈদের মধ্যে তোমরা কেনাকাটা করার জন্য বাজারঘাটে দৌড়াতে চেষ্টা করবে না, যেন তোমাদের মধ্যে এই
রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা না থাকে, এই দিকে তোমরা খেয়াল রাখবে। আনন্দ করতে গিয়ে এই আনন্দই যেন জীবনের শেষ আনন্দ না হয়, এই ঈদ যেন জীবনের শেষ ঈদ না হয়, এই বাসা ফেরা যেন জীবনের শেষ বাসা ফেরা না হয়, এদিকে খেয়াল রাখবে। আগে নিরাপদ থাকবে, আগে নিজের জীবন বাঁচাবে, তারপর অন্য কাজ হবে। এই জন্যই তোমাদেরকে সবসময় উপদেশ দিব, বাসায় থাকবে তোমরা এবং তোমাদের অভিভাবকের সাথে, অভিভাবকদের নিয়ে বাসায় থাকবে, বাসায় অবস্থান করবে, ভালোভাবে উদযাপন করবে। আর মাঝে মাঝে তোমরা একটু পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ জীবনের যে সংগ্রাম এটা থাকবেই, আজীবন সংগ্রাম থাকবেই। আর সংগ্রামের মধ্যে আমাদের বেড়ে উঠতে হবে, বড় হতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ যারা উপকূলীয় এলাকায় আছে তারা একটা সংগ্রামের মোকাবিলা করছে, আজকে তাদের সেখানে সেই ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে তাদের জীবনে। তা আমাদের জাতির জীবনে একটা ঘূর্ণিঝড় এসেছে, সেই ঘূর্ণিঝড়টা হচ্ছে করোনা ভাইরাস। যারা উপকূলে নাই, যারা উপকূলে আছে তারা এখন দুটি সমস্যার সম্মুখীন হচ্ছে, একটা হচ্ছে করোনা ভাইরাসের সম্মুখীন, আর একটা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন। কিন্তু আমরা উপকূলীয় এলাকায় না থাকার কারণে হয়তো আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। যাই হোক, জাতি এই ক্রান্তি থেকে কাটিয়ে উঠুক, দেশ এই বিপদ থেকে উতরে উঠুক, এই কামনা করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং সবার ভালো কামনা করে আজকে তোমাদের ঈদের পূর্বে ক্লাসের শেষ ক্লাস হিসেবে এটাই শেষ ক্লাস। তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করবা, আমরাও ভালো থাকি। ঈদের পরে যেন তোমাদের সামনে আবার আমরা উপস্থিত হতে পারি এবং আমরা আশা করি যেন ঈদের পরে তোমরা আমাদের ক্লাসে উপস্থিত হতে পারো, সেই পরিস্থিতি সৃষ্টি হয়। এই বলে শুভেচ্ছা জ্ঞাপন করে আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।